1 বছর যদি 5ই আগস্টের পরে বাদ দেয় তাহলে আপনার জন্ম হইল ফ্যাসিজমের সময়। সুতরাং আপনি ওটা দেখেই বড় হয়েছেন এবং আপনার কাছে মনে হয়েছিল ওইটাই জীবন, ওইটাই গণমাধ্যম। কথা বলতে পারবেন না, ওটাই গণমাধ্যম। আপনাকে গুম করবে, ওটাই গণমাধ্যমের থিওরি। কাজে আপনি একেবারে ওই ক্ষমতাসীন সরকারের গোলাম যেভাবে থাকে সেভাবে আপনারা ছিলেন, কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি এই 5ই আগস্ট হওয়ার পর টের পেয়েছেন যে না, আসলে আমাদের ওই জন্মের কালটা খারাপ ছিল, পরবর্তীতে আপনার এই সময়টা একটু ভালো হয়েছে। এখানে বসে সরকারকে কেউ বলে অথর্ব, কেউ বলে সুদখোর, কেউ বলে এনজিও সরকার। আমি কোনোটাই আমলে নিচ্ছি না, কোনোটা উড়িয়েও দিচ্ছি না, কিন্তু বলতে পারছেন। এই যে বলতে পারছেন, তখন আপনি বুঝছেন যে আপনার জন্মের পরে 12 বছর স্বাধীনতা ছিল না। ইনশাআল্লাহ তাআলা আবার সামনে নির্বাচন হচ্ছে, নির্বাচন পরে টের পাবেন যে আপনি এই 1 বছর যেভাবে এনজয় করেছেন সেখানে যাবেন নাকি পিছের 12 বছরে যাবেন। সেটাই জানতে চাই পরবর্তীতে কেমন হবে, সেটা আপনারা দেখবেন। কিন্তু আমি আশা করি যে আপনি এই 1 বছর যেভাবে ছিলেন সেভাবে থাকেন। কারণ বাংলাদেশ সবাই থাকতে পারে। ওই যে কি বলে, ফ্রিডম অফ স্পিচ বলে একটা কথা। ফ্রিডম অফ স্পিচ সবসময় বাংলাদেশে কেন, সারা পৃথিবীতেই থাকে। বাট ফ্রিডম আফটার স্পিচ থাকে কি না সেটা দেখবেন। এইবার আসেন আপনি, আপনার এই একটা কথা বলছে যে কি বলে, ওই যে ও কিছু কথা বলেছে, তাহসিন রিয়াজ। হ্যাঁ, তাহসিন রিয়াজ কথা বলছে যে 91-এর মতো নির্বাচন হবে। নাহিদ ইসলাম বলেছে। হ্যাঁ, নাহিদ ইসলাম বলেছে ভালো কথা। আমি ওদেরকে, ইনফ্যাক্ট তারা বয়সে আমার ছোট হইলেও আই রেসপেক্ট দেম, কারণ তারা একটা বিশাল নেতৃত্ব দিছে, 1 নম্বর। 2 নম্বর, তারা দল গঠন করেছে, তাদের বয়স সবার 25-এর ঊর্ধ্বে। সংবিধান বলছে 25 হইলে এমপি হইতে পারবে, এমপি হইলে সে মন্ত্রী হইতে পারে। সুতরাং আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। বাট কাছে যখন আসে হয়তো ছোট ভাইয়ের মতো ট্রিটমেন্ট করি। কিন্তু ইনফ্যাক্ট তারা শ্রদ্ধা পাও না, যেহেতু সে পার্টি, এবং তারা পার্টির পক্ষে যখন কথা বলে আমরা তখন তাদেরকে বেয়াদব বলি। কীরকম আমি বলি, ও আমার সামনে আছে বলে তা না। আমাদের সন্তান যার বয়স 25, 26, 27, সে যখন আমাকে অ্যাডভাইস দেয় আমি একাগ্রচিত্তে গ্রহণ করি এবং অন্যের কাছে গিয়ে বলি মাই সান ইজ ভেরি ট্যালেন্টেড। কিন্তু অন্যের ছেলে যখন আমাকে বলে তখন বলি তুমি এত বেশি বোঝো কেন। তারপরে বুঝাইতে চাইলে বলি তুমি ইসরে পাকা। দ্যাট ইজ আওয়ার কমন প্র্যাকটিস। সুতরাং তাদেরকে আমরা নেতা হিসেবে অ্যাকসেপ্ট করি নাই, এটা আমাদের সবচেয়ে বড় বদান্যতা। আর এটার অন্যতম কারণই হলো যাদের বয়স 60-65-এর ঊর্ধ্বে উঠে গেছে, ওদের একটাই থিওরি, ওরা মনে করে ওরাই সব। ইটস রং, এখান থেকে সরে আসতে হবে। কিন্তু ওরা যে বলছে 91-এর মতো নির্বাচন হবে, আমার কাছে মনে হয় সিম্পটমটা কি আপনার কাছে? এটা আমার কাছে মনে হয় বিপ্লব ব্যর্থ হয়েছে বা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, ওদের ভিতরে ভয় কাজ করে। এখন কোন এনসিপি ভয় কাজ করে, আমি বলছি ভয় কাজ করে, কারণ হাসনাত আব্দুল ইতিমধ্যে বলছে অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্ররাই নিয়োগ দিয়েছে বলেছে। ঠিক আছে, আমি মানলাম তো। হাসনাত আব্দুল অলরেডি বলতেছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করতেছি। হাদি মারা গেছে বিকজ তাদের যে থিওরিটা, তাদের যে কনসেপ্টটা, ইটস এ নিউ কনসেপ্ট হুইচ ইজ নট accepted বাই এনি অফ দ্য পার্টি যারা পাওয়ারে ছিল। যে 2টা পার্টি পাওয়ারে ছিল তাদের কেউ তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই, এবং আজকে তারা ভীত সন্ত্রস্ত। আর যে কথাটা বলছে শুধুই ভয় বলছে। কেন বলি, 91 সালে নির্বাচন হইল আপনার ইন্ডিয়ার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, শাহাবুদ্দিন সাহেবের অধীনে। আপনি বলেন 91 সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে শুধুমাত্র এরশাদ সরকারের পতন হয়েছে, তার সাথে তার মন্ত্রী পরিষদ, বাকি টোটাল জিনিসটা ইনট্যাক্ট ছিল। পুলিশ, আর্মি, বিচারপতি ও যত কিছু দেখেন সব ইনট্যাক্ট। সাজানো বাগানে আপনি নির্বাচন করেছেন। আর এবার কি হয়েছে, বায়তুল মালের খতিব পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে। এরপরে যদি বলে আর্মির জেনারেল পালায়ে গেছে, তো কিছুদিন আগে ডিআইজি পালায়ে গেছে। তারপরে যখন নাহিদ বলে, আমার কাছে মনে হয় যে অন্তত গুড বুকে থাকি যাতে পরবর্তী সরকার ক্ষমতা এসে আমার না ধরে, এবং আমি স্বীকৃতি দিচ্ছি যে হ্যাঁ একটা সুন্দর নিরপেক্ষ, এটা কিছুই না। সেটি নাহিদ বলেছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে বললেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করছেন, কেন এই মন্তব্যটা? তাহলে মন্তব্যটা ওই যে হাদির পরিণতি দেখছে, প্লাস আপনি বিপ্লবকে কেউ অ্যাকসেপ্ট করে নাই, বিপ্লব 0 হয়ে গেছে। সুতরাং সেই কারণে বলছে। বাট আমি জানি না, কিন্তু 91-এর মতো নিরপেক্ষ নির্বাচন হবে একটা এমন একটা কথা বলছে, তাহলে আরো একটা প্রসঙ্গ আনতে হয়। এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো আপনার সাথে আমি, কিন্তু আপনার কাছে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি সম্প্রতি আমরা যেটি দেখতে পাচ্ছি যে মোমেন সাহেব নিয়ে একটা কথা বলতে চাই। তার যে একটা বক্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, সেখানে 5ই আগস্টের পর তিনি 8 মাস বাংলাদেশে ছিলেন, তারপর তিনি পালিয়েছেন। তিনি নিজে বলছেন বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ হচ্ছে, লেখালেখি করছেন একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য। তো এটি কি করে সম্ভব? তিনি কি করে 8 মাস পর পালালেন? এটি নিয়ে কি বলবেন আপনি? আমি এটা দেখছি এবং মনোযোগ সহকারে খোটায় দেখছি। কারণ কি, কথা বলতে হবে তো। উনি বলছেন আমি 8 মাস পরে পালাইছি, এবং উনি বলছেন উনি পালাইছেন কিভাবে।
উনি বলছেন উনি 6বার সিম বদল করছেন, উনি বলছেন উনি 4-5টা বাসা বদল করেছেন, সিম বদল করেছেন, বাসা বদল করেছেন, ওনার মাথার যে আলগা চুল সেটা সরিয়ে ফেলেছেন, উনি সুন্দর দাড়ি রেখেছেন, তবে তার ভিতরে একটা ইনোসেন্স ভাব আছে দেখে চেহারার গ্লেজটা এখনো মোটামুটি আছে। এবং উনি বলছেন যে আমার ওয়াইফ সবগুলা করেছে, এবং কিভাবে করেছে ফাইনালি তাকে অ্যাঙ্কার বারবার প্রশ্ন করছে কিভাবে করলেন, বলল প্রশাসনের লোকজন আমাকে সহযোগিতা করছে। তাহলে 5 আগস্টের 8 মাস পরেও যখন প্রশাসনের লোক পতিত সরকারের লোকরে দেশ থেকে পালানোর জন্য সহযোগিতা করে, দেশ 8 মাস তো থাকবার জন্য করলো, তারপরে পালাতে সহযোগিতা করলো, তাহলে আপনি বুঝেন তাহলে নাহিদ যে কথাটা বলছে শুধুই বাঁচার জন্য, 1 নম্বর। 2 নম্বর, উনি পাশাপাশি আরো একটা কথা বলছে, এটার মানে হচ্ছে যে প্রশাসন যাচ্ছে তাই। আরেকটা কথা বলছেন যে আমি এখানে কিন্তু একেবারে বসে নেই, আমরা বিভিন্ন সংস্থার সাথে আমরা শুধুই না যে আওয়ামী লীগ বেস ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, এবং ইনক্লুসিভ নির্বাচন দাবি আমার কাছে লেখালেখি সে অলরেডি বলছে যে আমি বিদেশি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সংস্থার কাছে লিখছি, এবং আমরা এই বিষয়টা নিয়ে, তার মানে মনে হচ্ছে এই নির্বাচন যত স্মুথলি করে ফেলুক না কেন, কিংবা রক্তাক্ত ইলেকশন হোক, যে ইলেকশনই হোক, যারাই ক্ষমতায় যাবেন, আমার কাছে এই মোমেন সাহেবের বক্তব্যটাই মনে হচ্ছে যে ইলেকশনের পর বলতে যে পরের দিন তা নয়, হয়তো অল্প সময়ের মধ্যে এই দাবিটা হয়তো ত্বরান্বিত হতে পারে। কেননা ইতিমধ্যে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কিন্তু বলতে গেলে সবাই মুখ বন্ধ রাখছে, কেউ বিরোধিতাও করে না, আবার প্রকাশও করে না যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার। কারণ ইনক্লুসিভ নির্বাচন এই মুহূর্তে যদি কোনো দল দাবি করে, দায়িত্বশীল কোনো দল যদি দাবি করে হ্যাঁ না ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আমরা নির্বাচনে যাব না, আর যদি সরকার অ্যালাউ করে ফেলে, তাহলে কিন্তু তারাই বাটে পড়বে। কাজে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলছে না। বাট আলটিমেটলি মোমেন সাহেবের কথা আমার মনে হচ্ছে যে এই প্রশাসন যখন তারা 8 মাস পরে আমি নিশ্চিত করে বলতে পারি এই প্রশাসন তাদেরকেও সহযোগিতা করতে থাকবে। যদি নির্বাচিত হওয়ার পর যে সরকারটা ক্ষমতা আসবে, তারা যদি মোটামুটি পতিত সরকারের অল্টারনেটিভ না হতে পারে, তাইলে পরে এই সমস্যাগুলা দেখা দিতে পারে বলে এই যে আমরা যেটি দেখলাম যে 8 মাস তাকে দেশে থাকা সহযোগিতা করা এবং পালাতে যে সহযোগিতা করার প্রশাসনের কথা বললেন, তাহলে সেই প্রশাসন দিয়ে নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেই বিষয়ে হবে কিনা নাহিদকে জিজ্ঞেস করতে হবে। সেই বিষয়ে আপনার সাথে আমি কথা বলবো পরে, কিন্তু এখন আমি একটু কথা বলতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অভিযোগ করছে একটা দলের প্রতি ইসি ঝুঁকে পড়েছে, আবার জামায়াতও বলছে যে বিএনপির সব অনিয়মকে তারা অ্যালাউ করছে। এই যে অভিযোগ পাল্টা অভিযোগ যে হচ্ছে, আবার ছাত্র দলেরও একটা অভিযোগ আছে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা নির্বাচনের অভিযোগ পাল্টা অভিযোগ খুব বেশি খারাপ কিছু না, অভিযোগ থাকবে, কারণ এটাই হচ্ছে নির্বাচন। আমি তার চুলচেরা হিসাব করব, সে আমার চুলচেরা হিসাব করবে, কিন্তু এটা নির্বাচনে ওই জায়গাটা পর্যন্ত থাকাটাই বেটার। এর চেয়ে বেশি যখন থাকে তখন কিন্তু সেটাকে আর যেটা ষড়যন্ত্র, যেটা যেমন ধরেন এনসিপির নির্বাচনের যিনি চিফ, উনি গত 2 দিন আগে বলেছে যে এই নির্বাচনটা আমরা মনে করি যে ভালো একটা নির্বাচন হওয়ার জন্য আরেকটু পিছিয়ে দিলে যদি ভালো হয়, তাহলে ভালো নির্বাচনের জন্য সময় পিছানো হোক। গেল যখন নির্বাচনের 1 মাসের চেয়ে কম সময় আছে, মাত্র 24 দিন। হ্যাঁ, গতকালকে বললে যে নির্বাচনে আমরা পার্টিসিপেট করব কিনা এখন আমরা স্থির করি না। যখন তারা প্রত্যেকেই যারা ক্যান্ডিডেট মাঠেও যাচ্ছে, কথাও বলছে, আজকে যখন কথা বলার একটা জায়গায় আমি আস্তে আস্তে দেখলাম ভিডিওতে ফেসবুকে যে হাসনাত আব্দুল্লাহর বাবা বলছে প্রয়োজনে 10টা মার্ডার করবে, আমি আমার ছেলেকে ছেড়ে দিয়েছি, যা হয় হবে। এই জিনিসগুলো এটা ভালো না। অন্য জিনিসগুলো যেটা দোষারোপ করা, ও আমাকে বলবে আমাদের বেশি প্রোটেকশন দিচ্ছে, আমি ওকে বলবো ওদেরকে বেশি প্রোটেকশন দিচ্ছে, এগুলো সব ঠিক আছে। জামাত আমাকে দোষারোপ করবে, কারণ এখন আওয়ামী লীগ নাই, ফ্যাসিস্ট নাই, এদের মধ্যে থেকে একজন সরকারি দল হবে, একজন বিরোধী দল হবে। তো সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ যদি সেটা সুন্দরের মধ্যে হয়, সুন্দরকে আমি সবসময় পছন্দ করি, স্বাগত জানাই। কিন্তু যে জিনিসটা আপনি যেটা বললেন যে ইসি ঝুঁকে পড়া, আমি যদি ওই জায়গাটায় বলি যে আমি প্রমাণ সহ কথা বলতে চাই, তারা কিন্তু প্রমাণ ছাড়া কথা বলেছে। এনসিপি যেদিন ইসির কার্যালয় ঘেরাও করেছিল বিএনপির পক্ষপাতিত্ব নিয়ে, সেদিন ইসির দোষটা ছিল এরকম যে ইশরাক রায় পেয়েছে কোর্টের, রায়ের পরে ইসি থেকে গেজেট হয়েছে,
এই গ্যাজেটটা কেন ইসি থেকে, ইসির বাবারও 7 দিনে গ্যাজেট না করার, ইসিকে এটা করতে হয়, এটা অফিসিয়ালি। সো ইসিকে ওই জন্য তারা ঘেরাও করলো এবং তাদের পদত্যাগ চাইলো। সেটা আমি সহজভাবে নিলাম না, কারণ এটা আমি বলবো দোষারোপভাবে নিলাম। বাট আমি যে কথাটা বলবো, ইসি যেটা করেছে প্রমাণ সাপেক্ষে, ইসি যে পোস্টাল ব্যালটটা করেছে, সেই পোস্টাল ব্যালটে যেভাবে এতগুলা শতাধিক ছবি সম্মিলিত করেছে, সেখানে ধানের শীষকে নরমালি আপনি খুঁজে পাবেন না, একটা ভাঁজের মধ্যে পড়েছে, আমি বলি নরমালি খুঁজে পাবেন না, খুঁজতে 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 ওই কোনায় আপনাকে আশ্রয় নিতে হবে দূরবীক্ষণ যন্ত্রের, অথবা আপনার চোখের চেয়ে চশমার আশ্রয় নিতে হবে। নিয়ে আপনি যাও বা পাইলেন, আপনি ওইখানে সিল মারবেন, সিল মারে কাগজটা ভাঁজ করবেন, আরেক ঘরের মধ্যে কাগজের জলছাপ পড়বে। কথা আছে যে ভোটের যে একটা দাগ বের হয়ে যদি আরেক দাগে যদি ভোটের কোনো যায়, তাহলে ওটা বাতিল করা হবে। তাহলে আপনি জেনে শুনে ইসি যদি সামনে বিএনপি বড় দল দেখে একটা চ্যালেঞ্জ সম্ভ্রম দেখানোর জন্য আমার বড় ভাই এবং ছোট ভাইরা বলে যে ইসি পক্ষপাতিত্ব করছে, তাইলে ইসি যে এত বড় একটা ঘটনা ঘটালো, এইটা ঘটানোর আগে সবগুলা দলকে নিয়ে বসা উচিত ছিল যে আমি পোস্টাল ব্যালট বানাবো, এইভাবে বানাতে চাই, তোমরা কি বলো? এবং সেইখানে আলফাবেটের যে ডিজাইনটা করেছে, আলফাবেটের নিয়ম নীতি মানা হয় নাই, এ থেকেই মানা হয় না অনুযায়ী। যদি আমরা বাংলায় যদি ধরি, তাহলে দ ধ যদি আসে, তাহলে দতে দাড়িপাল্লা আগে থাকছে, ধতে ধানের শীষ পরে থাকছে। আকারের পরে কিন্তু একার হয়, একারের পরে আকার হয় না। আপনি প্রথমে যদি আনারস আরো কি যে আছে, ওগুলাই আপনি যদি দেখেন আলফাবেট ওইভাবে আসে নাই, ওইভাবে সিরিয়ালি আসে নাই। এইখানে এসে আমি দাড়িপাল্লা নিয়ে কথা বলছি না, শাপলাকলি নিয়েও কথা বলছি না, আমি আপামর সবগুলো মার্কার উপর, যে মার্কাটা একটা ভোট পাবে না, এরকম অনেক মার্কা আছে, সেই মার্কাকে আপনি এত গুরুত্ব দিলেন, আর বরাবরই যে মার্কা ভোট পাবে সেই মার্কারে আপনি চিপার মধ্যে ঢুকায় রাখলেন, এবং সেটা ভাঁজ করলে আপনার আরেক সমস্যা হবে। রাজনৈতিক একটি বড় দল, এটা একটা গেল, আমি প্রমাণ সহ দেখালাম। তাহলে ইসি কার পক্ষে, কার ভোটটা, কার মার্কাটা প্রথমে আছে, আপনি তাকে খুঁজে বের করেন, আমার খোঁজার দরকার নাই। দ্বিতীয়ত হলো, আপনার কোন একটা দলের নেতাদের বাড়িতে এই ব্যালটগুলো পাওয়া যাচ্ছে বিদেশের বাড়িতে, একের অধিক বিদেশে, তাহলে যাদের বাড়িতে, এটা তো ইসি এইখান থেকে নিজেকে এই তথ্যপাত্র তাকে দিতেই হবে। সে কিভাবে দিল যে আরেক নেতার বাড়িতে শত শত আপনার ব্যালট পাওয়া গেল? তো এই যে শত শত ব্যালট পাওয়া গেল, তাহলে ইসি সখী তুমি কার? এখন কিন্তু প্রমাণে বোঝা যায় সখী কার সঙ্গে রাতে কথা বলে আর কার সঙ্গে সকালবেলা কথা বলে। তো এখন আমরা কোনটা ধরবো, যেটা সকালবেলা 10 জনের সামনে কথা বলে খাতির যত্ন করে ওইটাই কি আসল, নাকি রাতের অন্ধকারে যার সঙ্গে গিয়া আদান প্রদান করে ওইভাবে কাজ করে সেটাই আসল? আমার তো এইখানে একটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই কথা সত্যকে সত্য হিসেবে বলা যাবে না। সত্যকে সত্য হিসেবে বলে যদি আপনার ইসিকে সাবধান করা হয়, এবং ওইখানে আপনি দেখেন ছাত্রদলের ছেলেরা গেছে ঘেরাও দেওয়ার জন্য, ঘেরাও কিন্তু এই প্রথম না, এনসিপি ঘেরাও দিয়েছে, জামাত অবজেকশন করেছে, আর অন্যান্য দল করেছে। জামাতে যে শুধু অভিযোগ পাল্টা অভিযোগ করেছে, মানে অভিযোগ করেছে, পাল্টা অভিযোগও বিএনপি করেছে যে একটা দলের প্রতি ঝুঁকে পড়েছে, এটা তো শেষে যেটা অনিয়মগুলোকে এলাও করছে। বিএনপি একমাত্র এই 1.5 বছরে নির্বাচন চাওয়া ছাড়া আর কারো কোনো অভিযোগই করে নাই, যেটা বিএনপি প্রতিনিয়ত সকাল বিকাল সন্ধ্যারাতে অভিযোগের শিকার হচ্ছে, বুলিং এর শিকার হচ্ছে, এবং প্রপাগান্ডার শিকার হচ্ছে। তাহলে এই বিএনপি কিছুই করে না এখন পর্যন্ত। যখন ছাত্রদল ঘেরাও দিয়েছে, তখন কিন্তু বিএনপির মহাসচিব ইসির পক্ষে যায় কথা বলেছে, খেয়াল করেন আপনি। তার মানে কি, বিএনপি যে কোনো মূল্যে একটা নির্বাচন চায়, যে নির্বাচনটা হলে দেশের স্থিতিশীলতা আসবে, দেশের গণতন্ত্র মুক্তি পাবে। এখন পর্যন্ত আমরা যেটাই বলি না কেন, একটা ফ্যাসিস্ট চলে গিয়েছে, কিন্তু গণতন্ত্র কিন্তু অ্যাডভান্স হয় নাই। এখনো আমরা অনির্বাচিত সরকারের আন্ডারে আছি, আমাদের প্রয়োজনে আছে, আমি অস্বীকার করছি না। আমরা চাই গণতন্ত্রটা হোক। গণতন্ত্র, আমি আমার ভোটটা দিব, লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে দিব, যাকে খুশি তাকে দিব, সেই অবস্থাটা কে করবে? ইসি করবে। যেখানে আমরা বিষয়টি নিয়ে কথা বলছিলাম, অভিযোগ পাল্টা অভিযোগ, সেখানে আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পাই আমরা। আজকে গত পরশুদিন বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, এবং গতকাল জামাত দেখা করেছেন, বৈঠক করেছেন, আজ এনসিপি বৈঠক করেছেন। তো এই বৈঠক থেকে আপনাদের কি তথ্য আসছে, বা ছাত্রদল নিয়েও কোনো অভিযোগ করা হয়েছে? তারা রাজনীতিতে মানে কিছু, নাহিদ ইসলাম বলেছেন যে
লন্ডন থেকে ফেরার পর তারেক রহমান যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান, সেটি নির্বাচন কমিশনারের সামনে ছাত্রদল দাঁড়িয়ে অবস্থান নিচ্ছেন এবং দাবি আদায় করছেন, এরকম বলা হচ্ছে। এটি কি কোনো তার প্ল্যানের অংশ কিনা, কি বলবেন এটি নিয়ে? দেখেন, আমাদের পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টার কাছে একটা মিটিং ছিল এবং এই মিটিংটা এক্সেপশনালি নাহিদ ইসলাম বা এনসিপির সাথে না, তার আগে জামাত ইসলামের সাথেও হয়েছে এবং তার আগে আপনার জাতীয়তাবাদী দল বিএনপির সাথে হয়েছে। আর এখানে আমরা আমাদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ আমরা বলেছি। এটা একটা কার্টিসি মিটিং ছিল আমাদের পক্ষ থেকে। আপনি জানেন যে বিগত 2-3 দিন ধরেই আমরা এই কথাগুলো বলছিলাম যে অলমোস্ট 18 থেকে 19 জন যারা ডুয়েল সিটিজেন ইস্যু ছিল, যারা ঋণ খেলাপি ছিল, তাদেরকে হচ্ছে অনেকটা অযাচিতভাবে ইলেকশন কমিশন তাদেরকে হচ্ছে আপনার মনোনয়ন, তাদের বৈধতা দিয়েছে। এবং খুবই সিগনিফিক্যান্ট একটা কমেন্ট যেটা অলমোস্ট সকল পত্রিকায় এসছে। সেই পত্রিকার এই কমেন্টটা আপনি তো নিজেও দেখেছেন হয়তো। সেখানে একজন প্রার্থীকে, বিএনপির একজন প্রার্থীকে নির্বাচন কমিশন বলেছে যে মনোনয়ন বৈধ করে দিলাম কিন্তু ব্যাংকের টাকাটা দিয়ে দিও, মানে দিস ইজ হাউ দে আর গোয়িং। তো দেখেন, এটা খুবই প্রাসঙ্গিক একটা আলাপ যে আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি আসলে কোন প্রার্থীদেরকে আপনি অ্যালাউ করবেন, কোন প্রার্থীদেরকে আপনি অ্যালাউ করবেন না। আপনার এমন প্রার্থী যারা আপনার ডুয়েল সিটিজেনশিপ ক্যারি করতেছে, যেটা আইনগতভাবে বৈধ না, আপনি এমন প্রার্থীকে আসলে অ্যালাউ করবেন কিনা। যদি আপনি অ্যালাউ করেন, সেটা কোন বেসিসে করবেন সেটা তো আমরা জানতে চাইতেই পারি, এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। এবং প্যারালালি আপনি যদি কোনো মানে ঋণ খেলাপি যদি কাউকে যদি আপনি মানে অযাচিতভাবে আপনি যদি তাকে বৈধতা দেন, সেটা তো একটা খুব কমন কোশ্চেন যে আমার পক্ষ থেকে সেই কোশ্চেনটা থাকতেই পারে যে আপনারা কেন এই কাজটা করতেছেন। কাজেই এটা আমরা আমাদের মতন করে আমরা বলেছি, আমরা বিগত 2-3 দিন ধরে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে, বিভিন্ন টকশোতে আমরা আমাদের মতন করে কথাগুলো বলেছি যে পক্ষপাতিত্বের একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যখন মনোনয়ন নিয়ে যখন স্থানীয় পর্যায়ে যখন এই আলাপগুলো ছিল, যখন তাদের বৈধতা বা তাদের বাতিলের প্রসঙ্গগুলো এসছে, আমরা সেখানেও দেখেছি যে লোকাল গভর্নমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু পক্ষপাতমূলক আচরণ করেছে। এবং এমনটাও আমরা দেখেছি যে প্রার্থীর সাথে যেই আইনশৃঙ্খলা বাহিনীর লোক বা ভিতরে যে আইনশৃঙ্খলা বাহিনীর লোক বিএনপির প্রার্থীতা বৈধতা পাওয়ার পর তারা একসাথে তালি বাজাচ্ছে। কাজেই দেখেন, এই আচরণগুলো তো আসলে নিরপেক্ষ আচরণ না। আপনি এটাকে কোনো ফ্রেমওয়ার্কের ভিতরে এখানে একটু আমি ইন্টারাপ্ট করতে চাই। কিছুক্ষণ আগে নিরুফা চৌধুরী মনি আপা বলছিলেন যে হাসনাত আব্দুল্লাহর বাবা যে কথাটি বলেছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমত ওই পুরো কন্টেন্টটা দেখি নাই। আমি পুরো কন্টেন্টটা দেখি নাই, আমার এখনো দেখার সৌভাগ্য হয় নাই। দ্বিতীয়ত আমি পুরো কন্টেন্ট আপনি যে কথাটা বললেন সেই কথা থেকে আপনি কি বলবেন? কারণ হাসনাত আব্দুল্লাহ এবং সেটা উত্তর দিচ্ছি, সেটা উত্তর দিচ্ছি, মানে কোনো কিছুকে ধরে নিয়ে তো আমি উত্তর দিতে পারি না, আমাকে আমার ওয়েতে উত্তরটা দিতে হবে আর কি। কাজেই দেখেন, ওই ভিডিওটা যেহেতু আমি দেখি নাই, কাজেই আমার মন্তব্য নাই। তবে একটা ব্যাপার আমি বলতে পারি যে ভিডিও যে কোনো কন্টেন্ট দেখার বেসিস আছে কিছু, আপনি পুরো বক্তব্যটা নিতে হবে। কোনো কাট পিস আপনি নিচ্ছেন কিনা, সেটা এআই ফরম্যাটেড কোনো ভিডিও কিনা, এগুলো অনেক কিছু জানার প্রসঙ্গ আছে। কাজে আমি যখন জানতে পারবো এটা ব্যাপারটা এরকম কিছু কিনা, তখন হয়তো আমি কমেন্টটা আপনাকে করতে পারবো। আর আপনি যেটা প্রসঙ্গ যেটা বলেছেন যে নীলুফা আপনার কাছে যতটুকু শুনেছি ততটুকুর উপর কি বলবো, দেখেন, এটা হাসনাত আব্দুল্লাহর বাবার প্রসঙ্গ না, এটা যে কেউ যদি বলে যে আমার ছেলে পারলে 3টা খুন করবে, এটা তো আইনগতভাবে মানে রাইট কোনো স্পিচ না। এটা যে কেউই দেখ, এটা কারোর জন্যই এই স্পিচটা আপনার প্রযোজ্য না। এটা হাসনাত আব্দুল্লাহর বাবার প্রসঙ্গে আমি বলছি না, এটা যেই বলুক, এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে। তবে এটা যদি এমন কোনো রেটরিক হয়ে থাকে যে সে যদি এমনভাবে কোনো বক্তব্য যদি তিনি আর্টিকুলেট করতে চায় বা বলতে চায়, যেমন হাদিকে মারতে এসছে, ওই সময় যদি হাদি এটাকে এনকাউন্টার করতো, ওইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করতেন? যদি প্রসঙ্গটা এমন হয়ে থাকে, তখন কিন্তু ওই পজিশনে আপনাকে যান বাঁচাইতে হবে এবং এটা আইনগতভাবে ইভেনচুয়ালি আপনার জন্য বৈধ। কাজেই আপনার ব্যাখ্যা বিভিন্নভাবে আপনার ব্যাখ্যা নেওয়ার সুযোগ আছে। দেখেন, আরেকটা প্রসঙ্গ আমি আপনাকে একটু সামনে আনি। যেমন নীলুফার আপা বললেন যে এনসিপিও নির্বাচন কমিশনের সামনে আপনার স্ট্রাইক করেছে। এনসিপি নির্বাচন কমিশনের সামনে স্ট্রাইক করেছে একটা নির্দিষ্ট প্রতীক বরাদ্দের ইস্যুতে স্ট্রাইক করেছে। ছাত্রদলের স্ট্রাইকটা আপনি খেয়াল করে দেখেন, এটা এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে, খেয়াল করে দেখেন, মানে হয় কি, মানে আপনি সবকিছুর সাথে তো সবকিছু মিলিয়ে ফেললে হবে না। দেখেন কতটা ক্রিটিক্যাল মোমেন্টাম। যেদিন ছাত্রদল স্ট্রাইক করেছে সেদিন আপনার শুনানির শেষ দিন ছিল এবং সেই দিন অলমোস্ট আপনার শুনানিতে
54 থেকে 55টা মামলা তারা অ্যাড্রেস করেছে। আপনি এরকম একটা মোমেন্টামে আপনার দলের প্রার্থীদের শুনানি হচ্ছে, এমন একটা মোমেন্টামে যখন আপনি এরকম 1000-1500 ছেলে পেলে নিয়ে আপনি যদি কোর্টের বাইরে বা ইসির বাইরে যদি আপনি দাঁড়ায় থাকেন, এটা অন্য কোনোভাবে ফ্রেম করার সুযোগ নাই, বরং এটাই রাইটফুল ফ্রেম। এটাই হচ্ছে এখান থেকে মেসেজ যে আপনি ইসিকে একটা চাপ প্রয়োগ করছেন সেখানে, এবং ইসিকে আপনি একটা চাপ প্রয়োগ করার মাধ্যমে আপনি তার সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়ায় আপনি বাধাগ্রস্ত করতেছেন। আমি একটু শেষ করি। বুঝতে পেরেছি। আমাদের আমি একটু জাস্ট আরেকটা ব্যাপার বলি। এনসিপি করেনি? হ্যাঁ, না, এনসিপি কবে করেছে? এই এরকম ক্রুশিয়াল মোমেন্টে এনসিপি প্রতীক বরাদ্দ নিয়ে কথা বলেছে, সেটা তো এবং মানে সেটা তো কোনো মানে দলীয় কোনো মানে এমন কোনো সেনসিটিভ কোনো মোমেন্টাম না। তো আমি আমার দাবি নিয়ে ইসির সামনে যেতে পারি না, কিন্তু আপনি এই জন্য আমি তো আপনাকে এটি তো বিএনপির জন্য তো সেনসিটিভ মোমেন্ট। আপনি আমার বক্তব্যটা আরেকবার শুনবেন, প্রয়োজনে পরবর্তী সময় শুনেন। আমি একটা স্পেসিফিক সিচুয়েশন বর্ণনা করেছি। ওই সিচুয়েশনে কি বিএনপির এই স্ট্রাইকটা মানে ওই এনসিপির স্ট্রাইকটা পড়ছে? এনসিপি যখন স্ট্রাইক করেছে ভিতরে কি শুনানি চলছিল? মানে আপনি কোনটার সাথে কোনটা মিলাবেন সেটা তো আমাকে বুঝে মিলাইতে হবে। কাজে ওই জন্য আমি নীলুফার আপাকে ওই জায়গাটাতেই কাউন্টার করেছি। আমি এখানে একটা লাইন যোগ করি। জি প্লিজ। আমি প্রথম স্ট্রাইকের কথাটা বলছি, কিন্তু ওই গ্যাজেটের নাম আসার পরে স্ট্রাইকের দ্বিতীয় স্ট্রাইকটা হচ্ছে শাপলা কলি না শাপলা ফুল, এটা তো তারা কিন্তু ওই প্রথম থেকে যে শুরু করেছে এই ইসি পক্ষপাতী, এই ইসি বিএনপির, এই ইসিকে চাই না, এই ইসিকে, ওইখান থেকে কিন্তু টু বি কন্টিনিউ। এখানে কিন্তু আর কোনো গ্যাপ ছিল না। স্ট্রাইকটা 2-3বার করেছে, কিন্তু সবসময় তারা কথা বললে, 3টা কথা বললে 1.5টা কথা ইসির বিরুদ্ধেই বলতো। তো এখন তো আপনারাও তো তাই করতেছেন। আমরা তো প্রমাণ দিয়ে বলছি। আমরা প্রমাণ ঠিক আছে, কিন্তু অনেক অভিযোগ আমরা পাই। কি অভিযোগ পান একটু বলেন, পাওয়া গেছে ওয়ান বাই ওয়ান করে বলেন। অনেক শুনেছি যে এখন কথা হচ্ছে, অনেকেই বলে যে তাহলে এনসিপি তাহলে বিসিএস পরীক্ষা দিয়ে অফিসার হয়ে গালি দিক, ব্যাপারটা এরকম হয়। মানে এটা কে বলেছে? অভিযোগটা কে দিয়েছে? এরকম অভিযোগ আমরা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে পাই। আমি যদি বলি যে আপনার বিরুদ্ধে আমি অনেক অভিযোগ পাই, হ্যাঁ দেখেন ব্যাপারটা এইভাবে না, আপনি এইভাবে তো একটা টক শোতে আলোচনা, আমরা তো নিউজেও পাই, সেটা আমাকে স্পেসিফিক কোট করেন না যে এই নিউজে আমি দেখছি, এই নিউজের বরাত দিয়ে আমি বলছি যে এই অভিযোগ এসেছে। স্পেসিফিক কোট করলে তো আমি অ্যানসার দিতে পারি, বাট আপনি যদি আমাকে বলেন ওভারঅল আপনার বিরুদ্ধে মানে এনসিপির বিরুদ্ধে বা অভিযোগ যেটা আসছে, এদিকে কি ভাই অভিযোগটা আমাকে স্পেসিফিক ভাবে বলেন। আপনাদের যে কথাবার্তাগুলো আমি বললাম এতক্ষণ ধরে, বা আপনি যে বিষয় নিয়ে কথা বলছিলেন, শুধুমাত্র বিএনপি কে দোষারোপ করে কথা বলছিলেন। আমি বিএনপিকে দেখেন, এখানে নীলুফার আপা মিনিমাম 10 মিনিট কথা বলেছে, তার আগে কোনো ধরনের দোষারোপের কথা আমি বলি নাই। উনি বলেছেন 10 মিনিট বলেননি, কিন্তু মানে আমি সময়টা আমি সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমি এক্সাম্পলই বলছি। কাজে আমি অভিযোগের কথা বলছি, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। আমার সাথে কিন্তু বিএনপির কোনো প্রবলেম নাই। বিএনপির সাথে প্রবলেম ইলেকশন কমিশন তার পোস্টাল ভোট নিয়ে, তারা তাদের মতন করে একটা সমাধান করুক, আমার সমস্যা নেই। আপনি যে প্রসঙ্গটা এনেছেন, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি আমাকে স্পেসিফিক দেখান যে এই অভিযোগ যেটা আপনি সংবাদপত্রে দেখেছেন সেটার বিরুদ্ধে আপনি আমাকে, সেটার কাউন্টারে আপনি আমার কাছে প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। কিন্তু আপনি যদি আমি নীলুফার আপাকে বললাম যে আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পাই, আপনি এটার উত্তর, ভাই এটা নীলুফার আপা তো উত্তর দিতে পারবে না, সুযোগ নাই তো উনার। আমি যদি উনাকে বলি ভাই নয় দিগন্তের অমুক জায়গায় অমুক অভিযোগ আপনার বিরুদ্ধে এসছে, আপনি কি এটার ব্যাপারে জানেন, উনি আমাকে উত্তর দিতে পারবে। কাজে ঢালাওভাবে আপনি যদি আমার উপর কিছু চাপায় দেন, সেটা আসলে আমি নিতে রাজি না। আমিও যদি আপনাকে চাপাই, আপনার এটা নেওয়া উচিত না। না না, আপনি হাসনাত আব্দুল্লাহর ভিডিও আসলে এখনো দেখেননি, দ্যাটস ওয়াই আপনি হয়তো অনেক কিছু বলতে পারছেন না। এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে তিনি জীবনে ঝুঁকি নিয়ে নির্বাচন করছেন, তাহলে এত ভয় কেন আপনাদের? না এটা আচ্ছা মানে না, আপনারা এই অন্তর্বর্তী সরকারকে ছাত্ররাই নিয়োগ দিয়েছে, তার মধ্যে আপনারাই পড়েন। এখন মানে হাসনাত আব্দুল্লাহ যে ভয়, হাসনাত আব্দুল্লাহ তো এনসিপির একটা গুরুত্বপূর্ণ নেতা একজন, তো তার যদি ভয় থাকে এবং তার ভিডিও আপনি দেখেননি, তাহলে আপনার কাছে তো ডিটেইলস আমি আমি একটা কথা বলি, ওই নীলুফার আপা আপনি মিসকোট করেছেন, একটু পরে জানেন না মিসকোট করেছেন। নীলুফার আপা যে ভিডিওর কথা বলছে সেটা হাসনাত আব্দুল্লাহর বাবার। হ্যাঁ, সেটা হাসনাত আব্দুল্লাহর বাবার কথাই বলেছি। হাসনাত আব্দুল্লাহর বাবার ভিডিও আমার অ্যালগরিদমে আসবে, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। হাসনাত আব্দুল্লাহর ভিডিও আমি দেখেছি, সেটাতে কোনো সমস্যা নেই। এটার উত্তরটা দেই। হাসনাত আব্দুল্লাহর যে ভিডিওটাকে আপনি বলছেন, দেখেন তারেক রহমান একেবারে 5 আগস্টের পরপর ইলেকশনের ব্যাপারে বলেছিল, একদম কমেন্ট আছে, গো ফর সার্চ, আপনি পেয়ে যাবেন। আপনি তো আমাকে সবকিছু চাপাই দিচ্ছেন, আমি আপনাকে স্পেসিফিক বললাম সার্চ করেন। সেখানে কি বলেছেন? সেখানে তিনি বলেছেন যে আগামীর ইলেকশন সব থেকে কঠিনতর ইলেকশন হবে। এটা কি তিনি ভয়ে বলেছেন? এটা তো ভয়ের প্রসঙ্গ। এটা কি তিনি, আমি যদি এটাকে ফ্রেম করি, এটা ভয়ে বলেছেন? দেখেন আমাদের ব্যাক টু ব্যাক আমাদের কাছে অনেকগুলো ঘটনা আছে, স্পেশালি হাদির ঘটনাটা তো আমাদের জন্য অনেক সিগনিফিক্যান্ট একটা ঘটনা। এই ঘটনার পর যদি হাসনাত আব্দুল্লাহ বলে যে আমি আমার জানের রিস্ক নিয়ে আমি ইলেকশন করতেছি, আমি তো মনে হয় যে ইলেকশন যারা করতেছেন তাদের সবার মধ্যে তো এই ফিয়ারটা কাজ করছে। এই ফিয়ারটা তো কাজ না করাটা কোনো ইস্যু নেই। এখন আপনি বলতে পারেন যে, এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আপনাকে আমি 10 মিনিট সময় দিয়েছি, অনেক সময় দিয়েছি, আর সময় দেওয়া যাচ্ছে না। নিয়ে নেন। আপনি আমাকে বলেছেন যে এই ভয়টা কেন? ভাই এটা কি একটা প্রশ্ন হইলো
মানুষ ভয় পাইতে পারে না, সিচুয়েশন দিয়ে মানুষ না ভয় পাইতে পারে না। ভয়টা কেন প্রশ্ন হলো, কারণ হ্যাঁ। হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তো ছাত্ররা আচ্ছা, আমি নিয়োগ দিয়েছি, তার মানে আমি ভয় পাইতে পারবো না? মানে ধরেন আপনি নিয়োগ দিয়েছেন, আপনি আমাকে ডেকে নিয়ে আসছেন। কেন সেটা নিয়ে প্রশ্ন সেটা তো করতে পারি উত্তর আমি। দিলাম আমি আপনাকে, হ্যাঁ। আইন শৃঙ্খলা বাহিনী সেটা তো- নিয়ে প্রশ্ন করেছি, আইন দেখেন। শৃঙ্খলা বাহিনী নিয়ে আমি কথা বলবো, কারণ জি। আপনাকে 10 মিনিটের বেশি সময় তো না, আমি না, দিতে it's পারছি okay, না। it's okay, ঠিক আছে। অনেক সময় দিয়েছি আপনাকে, ধন্যবাদ তাহসিন রিয়াজ। আমি কথা বলতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক আপনার কাছে। আপনি তো কিছুক্ষণ আগে যখন মোমেন প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, তখন বলছিলাম যখন যে 8 মাস দেশে থাকতে সহযোগিতা করে এবং পালাতে সহযোগিতা করে এই যে পুলিশ প্রশাসন বা যারা সহযোগিতা করেছেন তাদের আন্ডারে কিভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড বা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়, সেটি আমরা কিভাবে প্রত্যাশা করতে পারি, যেহেতু কাউন্টডাউন চলছে মাত্র 23 দিন পর নির্বাচন? আপনার বিশ্লেষণ জানাচ্ছি। আপনি কি সম্প্রতি চিটাগাংয়ের পুলিশ কমিশনার সাহেবের বক্তব্য শুনেছেন? সেখানে উনি বলেছেন 3 শতাধিক দুষ্কৃতকারীকে চট্টগ্রামে ঢুকতে নিষেধ করছে পুলিশ। পুলিশের কোন আইনে আছে এইটা যে দুষ্কৃতিকারীদেরকে আপনি ঢুকতে দিবেন না? চিটাং না ঢুকলো তাহলে তো কোথাও থাকবে। এটা বলার তো রাইটই আর নাই। ওনার তো গ্রেফতার করতে হবে, এবং সেখানে তালিকা প্রকাশ করছেন, এবং তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। কোন দলের সাথে আমার বলার প্রয়োজন নাই, সম্পৃক্ত দুষ্কৃতিকারী বলছেন, তাহলে তাদেরকে প্রবেশে নিষেধ করবেন কেন? আপনি গ্রেফতার করতে হবে। এটা দিয়ে আপনাকে বুঝতে হবেই যে দুষ্কৃতিকারীরা ইনট্যাক্ট বিচরণ করতেছেন এবং পরিস্থিতি কত খারাপ। এইবার আসেন, নির্বাচন কমিশন নিয়ে বেশ কথা হচ্ছে জি। যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা পাল্টা অভিযোগ। অভিযোগ। কেউ অভিযোগ করছে যে নির্বাচন কমিশনের ইশারায় পোস্টিং হচ্ছে, ডিসি টিসি আগরুম বাগরুম নানান। আচ্ছা, কেউ বলছেন যে কি আপনি কেন তার বিরুদ্ধে পাল্টবে। আমি একটা সিম্পল ঘটনা বলি। আপনার এখানেও বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জি। জাতীয় পর্যায়ে কোনো প্রভাব পড়ে না। আমি ডাকসু, রাকসু, চাকসু, জকসু, অনেকেই জাকসু Last সব নিয়ে জকসু। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সব নিয়ে নির্বাচন স্যাটায়ার স্থগিত। করে জি। চিবিয়ে বলেছে যে কোনো কোনো প্রভাব প্রভাব পড়বে না। বিস্তার করে না জাতীয় পর্যায়ে। তাহলে আমি একটু প্রশ্ন করতাম, শাহজালাল তাহলে বিশ্ববিদ্যালয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে সম্প্রতি ইসি রিট করে ইসি একটা চিঠি পাঠাইছে বিভাগীয় কমিশন এবং ডিসিদের, জেলা প্রশাসকদের কাছে, কি চিঠি পাঠিয়েছে, হ্যাঁ। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন আর হবে না। Yes. এর ভিতরে ইউনিভার্সিটির বা বিভিন্ন নির্বাচনকে নিষেধ করছেন, ভালো কথা। তারপরেও শাহজালাল বিশ্ববিদ্যালয় তাদের নির্বাচন করতে গেছিল, 20 তারিখে তাদের নির্বাচনের ডেট। আচ্ছা, আজকে তাহলে রিট কেন হলো? মানে 4 সপ্তাহ স্থগিত থাকবে কেন? স্থগিত রিট হয়েছে জি। এবং 4 সপ্তাহ ওই নির্বাচনটা স্থগিত করা হয়েছে। হ্যাঁ। যারা রিট করেছে সেই ঘটনার লোকই বলতো জাতীয় পর্যায়ের কোনো ইমপ্যাক্ট প্রভাব নাই। তাহলে এবং ইসি কি বলছে যে জাতীয় নির্বাচন এবং গণভোটের কার্যক্রমে যাতে কোনোভাবে প্রভাবিত না করতে পারে সে কারণে এই সিদ্ধান্ত নিছে। তাইলে তাহলে এখন কেন সেটা আমি বলছি হলো? তাইলে প্রভাব পড়তে পারে। 1, 2, যারা রিড করতে গেল দে আর অ্যাফ্রেড অফ, তারা ভীত। তা না, আপনি রিড করতে গেলেন কেন? আপনাদের ওই ঘটনার লোকই তো বলছে জাতীয় পর্যায়ে কোনো প্রভাব পড়বে না, তাহলে আপনি এই রিড করতে গেলেন কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি নির্বাচনের আগে, জাতীয় পর্যায়ের নির্বাচনের আগে এই সমস্ত নির্বাচন করতে পারবেন না, তাহলে তো এই নির্বাচন পার হওয়ার পর আবার তো 14তম নির্বাচন সামনে থাকবে, তখনও তো বলা যাবে নির্বাচন করতে পারবেন না। নির্বাচন তো সবসময়ই থাকবে। এটা এই যে ইসির যে কার্যক্রমটা, এটাকে আমি মনে করি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্যারালাল বলতে পারি। কারণ যেহেতু প্রভাব পড়বে না দায়িত্বশীল দলরা বলছে, কিন্তু আপনি প্রজ্ঞাপন জারি করলেন, আবার সেই দায়িত্বশীল দলের পক্ষ থেকে লোকে রিট করলো। এইবার আসেন আর একটা ব্যাপার, দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না প্রিকন্ডিশন। শুধু আপনি আবেদন করছেন যে আমার নাগরিকত্ব বাতিল করার জন্য আবেদন করছি, এটা হবে না। আমার বানানো না, সংবিধানে আছে। তাহলে দ্বৈত নাগরিকত্ব আছে, খেলাফি যারা ঋণ খেলাপি তারাও আছে, তা সত্ত্বেও তারা মনোনয়ন পাচ্ছেন, কোনো কথা হচ্ছে না বিকজ অফ প্রভাব। কিন্তু একবার কি ভাবছেন যে আপনাদের যে এই লেকুনা, মানে এই ফাঁকফোকরগুলো নিয়ে আপনাদেরকে যে অ্যালাউ করতেছে যেই শক্তি, সেই শক্তির ব্যবধান ইয়েতে হয়তো আপনি ক্ষমতায় চলে যেতে পারেন আপনারা, কিন্তু মনে রাখবেন সময়ের ব্যবধানে এই ফাঁকফোকর কিন্তু বিষাক্ত সাপ হয়ে ছোবল দিবে। যদি আপনি আপনার অতীত ইতিহাস মনে রাখতে পারেন যে গ্রেনেড হামলা যখন হইল এই 21শে আগস্ট, পুলিশ রিপোর্ট নেই, কিচ্ছুই নেই, চট করে পত্রিকায় লিখে দিলেন 21 আগস্টের গ্রেনেড হামলা করেছে বেগম খালেদা জিয়া,
এবং তারেক রহমান পত্রিকায় আসছে। কিসের উপরে লিখছিল ওই পত্রিকাটা? সেই পত্রিকার লোক গিয়া আজকে আবার প্রশংসায় পঞ্চমুখ, আমি সব ভুলে গেলাম। তাহলে আজকে এই যে ফাঁকফোকর নিয়ে পত্রিকা লিখতেছে না, পট পরিবর্তনের সাথে সাথে তারাও সব পরিবর্তন, পট পরিবর্তনের সাথে সাথে তাদের- এটা কিন্তু It's a magic. বিষাক্ত সাপ হয়ে ছবল দিবে। আমি ফর গডসে তাদের ভালোর জন্য বলছি, কিভাবে এই ত্রুটি দূর করেন। আমাকে যদি কেউ মনে করে সমালোচনা, ফর গডসে আমি তাদেরকে ভালোবেসে এই প্রস্তাবটা রাখলাম। কাজে ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব কার করছে আপনি এখানেই বুঝতে পারবেন। ঋণ খেলাপি অ্যালাউড, দ্বৈত নাগরিকত্ব অ্যালাউড, আবার সেই অ্যালাউড নিয়ে যে আপনি যাচ্ছেন সময়ের ব্যবধানে সেটা বিপদগ্রস্ত, জামাত কিন্তু আপনি, বলছে যে বিএনপির সব অনিয়মকে তারা অ্যালাউ করছে। আমি তো কোনো দল বলি নাই, আমি চিত্র দিলাম। তো সময়ের ব্যবধানে যখন এইগুলো সবল মারবে, ইলেকশন কমিশনের কিছু হবে না, কারণ আমলাদের কিছু হয় না। অতীত ইতিহাস নাই। ইলেকশনের কারচুপি করে আমলারা, ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করে আমলারা, সাফার করে রাজনীতিবিদরা, দেশ ছাইরা পালাইতে হয় কিংবা যা মন চায়। ধন্যবাদ। আমরা আপনার সাথে আবার আলোচনা করবো। এবার নীলোফার চৌধুরী মনি আপা আপনার সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আজকে যেটি ঘটনা, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, যে যেহেতু ডাকসু, জাকসু, রাকসু এবং রকসু, চকসু সব আমরা নির্বাচন দেখেছি, জকসু পর্যন্ত। এই নির্বাচনগুলোর পর যখন আমরা আপনাদের সাথে আলোচনা করেছি, তখন আপনারা সবাই বলেছেন জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। তাহলে আজকে এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত করা, রিট করা, 4 সপ্তাহ স্থগিত করা, এটির প্রভাব কি পড়বে মনে হয়? মানে কেন সেটি স্থগিত করা দেখেন, হলো? যখন নির্বাচনের ডামাডোল বেজে ওঠে, আজ থেকে আগামীকালকে নমিনেশন প্রত্যাহারের লাস্ট ডেট, জি, হ্যাঁ, আজকে সকালবেলা, সেইখানে আপনার অন্য যে কোনো নির্বাচন এখন এটা কিন্তু করার কোনো উচিত না, আমি এটা মনে করি। এখন সামনে একটাই এম অ্যান্ড গেম, সেটা হলো ন্যাশনাল ইলেকশন। তো ন্যাশনাল ইলেকশন যখন দূরগোড়ায়, তার কিন্তু প্রথম সবগুলো ধাপ কমপ্লিট। এখন আর একদিন পরে থেকে আপনি হাতে পাবেন মাত্র কয়েকদিন প্রচারের। সেইখানে আপনি আপনার কেন আরেকটা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন করতে হবে? এরকম তো বাংলাদেশে পাবলিক আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। তো 4 সপ্তাহের জন্য আপনাকে স্থগিত করেছে, এমন না যে ওই ইলেকশনটা দিলেই জাতীয় নির্বাচন ওই দিকে চলে গেল। যদি যায়, আমি বলি যদি যায়, তাহলে এর আগের গুলা যেগুলো গেছে সেটাতেও তো যাইতে পারে। তাহলে এইটা তো মাত্র 4 সপ্তাহ। এই 4 সপ্তাহ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রভাবের জায়গা, বাট আপনার মুফাসসলের বিশ্ববিদ্যালয় যত গুরুত্বপূর্ণ হোক, প্রথম 4টা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এরপরে এটা ওরকম জগন্নাথ বা এই যে সাবি, এটা 4 সপ্তাহ পরে হলে আমি তাকে ছোট করছি না, কোনো সমস্যা নাই। তার মানে কি, নিশ্চয়ই এর মধ্যে কোনো রকম ষড়যন্ত্র আছে। নইলে 4 সপ্তাহ আমি আদালত আমার বিপক্ষে যায় অনেক সময়, আমি জানি আমি সত্য, কিন্তু আমার সাক্ষী, আমার সবকিছু আমার পক্ষে কাজ করে না। তখন আমি কি আদালতকে বলার সময় কি আমি বলি না যে মহামান্য আদালত, আমি সম্মান রেখে কথা বলি না? আমি যদি আদালতকে সম্মান না করি, তাহলে আমি কি শাস্তি পাওয়ার যোগ্য না? তাহলে আমরা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যায় রায় হয়েছে, একদম এটা এখানে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আছে, তার সামনেই বলছি, অন্যায় রায় হয়েছে, তারপরেও তো আমরা নিশ্চুপ ছিলাম। এটা হচ্ছে সম্মান। সেই আদালত আপনাকে রায় দিয়েছে 4 সপ্তাহ পরে, সেইখানে আপনার রায় দিয়েছে ইসি, এখন সর্বোচ্চ আদালত। কারণ আপনার নির্বাচনের আগে ইসি, এখন সরকার না, ইসি হচ্ছে সরকার। তাহলে আপনি কেন এটা মানতে আপনার অসুবিধাটা কোথায়? 4টা সপ্তাহ দেখতে দেখতে চলে যাবে। আমরা বিরতির পরে আপনার সাথে আরো আলোচনা করব। দর্শক, আমি একটু দুইটা লাইন বলতাম, যেটা আমার ছোট ভাই বলছে, ভয়ের ব্যাপারটা। আপনি জানেন যে বিএনপির একজন এমপি প্রার্থী, সে বুলেট প্রুফ জ্যাকেট বের করে দেখিয়ে বলেছে যে আমি কতটা ভীত সন্ত্রস্ত, যে আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আমি কাজ করছি। আমরা কিন্তু কেউই ভয়ের ঊর্ধ্বে না, আমরা কেউই ভয়ের ঊর্ধ্বে না। এটাই আমার বলার উদ্দেশ্য। ইতিমধ্যে চট্টগ্রামে একজন এমপি পেটে গুলি খাইছে, এবং এমপির সঙ্গে যে ছিল সে কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে। এইটাই ধরলাম সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা তো আগেও হতে পারত। এবং ইতিমধ্যে পাবনাতে যে ঘটনাটা ঘটেছে, কতটুকু বিচার হয়েছে, আসামিও কিন্তু অ্যারেস্ট হয়েছে, আসামি কোন দলের এটাও কিন্তু জানা হয়েছে, তারপরেও কতটুকু কি হয়েছে। এই জন্য বলছি, অস্ত্র যখন বাইরে ছড়াছড়ি, সরকারি অস্ত্র, বেসরকারি অস্ত্র, লিগ্যাল অস্ত্র, ইল্লিগ্যাল অস্ত্র, তখন আমি এনসিপিকে সন্দেহ করতে পারি, এনসিপি আমাকে সন্দেহ করতে পারে। আমরা দুজন সুপ্রিম কোর্টের একদম
অ্যাডভোকেট তাকেও সন্দেহ করতে পারি, কারণ তিনজনে মিলে যখন আমরা একটা সেন্টারে যাব, সেই সেন্টারে তিনজন তিন দলের পক্ষে, আমরা তিনজনেই তর্কে লিপ্ত কোনো একটা ভোট নিয়ে, তিনজনের কাছে যে কেউ সশস্ত্র থাকতে পারে, আমরা সবাই সবাইকে সন্দেহ করলে ভোটটা ওইখানে কিভাবে এত সুন্দর হবে আপনি আমাকে বলেন তো। জি, আপনি Right. সময় এই সশস্ত্রকে নিরস্ত্র করার দায়িত্ব ছিল সরকারের। মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে প্রশাসন কাজ করে। অনেক অবৈধ আর- অস্ত্রগুলো এখনো আর যদি উদ্ধার বলেন করা হয়নি। সরকারের, আমি বহুবার বলছি যে এই যে বড় বড় নেতা যারা আছেন, যারা নির্বাচনের মাঠে যাবেন, ঝুঁকি আপনাদের, আপনারা কি একবার সরকারকে জিজ্ঞেস করেন যে আপনি প্রফেসর ইউনূস সাহেব, আপনি কি প্রশাসনকে বলেছেন যে তোমরা অস্ত্র উদ্ধার করো না, কিংবা আপনি উদ্ধার করতে বলছেন তারা শোনে না, প্রশ্নটার উত্তর আনেন না কেন, ব্লেম গেম চলছে কেন?